আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি, আমি সিনথিয়া রহমান। জাতীয় নির্বাচন অনুষ্ঠানে এই পর্যন্ত যত বাধা সৃষ্টি হয়েছে তার সবকিছুর পেছনে জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার ৩ মাসের মধ্যে নির্বাচন হলে এত অপশক্তির উত্থান ঘটত না বলেও মনে করেন তিনি। আর জনগণের জুলাই সনদের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা। নানাভাবে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি নেতারা ৭১-এ গণহত্যার দায়ে জামাতের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের চেয়েও দেশের মানুষের এখন বেশি প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী ৭১-কে ভুলিয়ে দিতে চায়, যার কোনো সুযোগ নেই। ১৯৭১ হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্র্যের কথা। ছাত্র গণঅভ্যুত্থানের পরে ৪-৫ দিনের মধ্যে সবাইকে আমরা বলেছিলাম ৩ মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম? যে নির্বাচন হলে একটা পালন করতে হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না। জামাত নানাভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ তার। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন, যেটা আলোচনা ছিল না, প্রস্তাবও ছিল না। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, একই দিনে হতে হবে গণভোটও। একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আরেকটি ব্যালটে আপনার নির্বাচন, সংসদের নির্বাচন হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করল নির্বাচন কমিশন। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক নির্দেশনার পর এমন অফিস আদেশ জারি করেছে কমিশন। ইসির সংস্থাপন শাখা থেকে ইতোমধ্যে আদেশটি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের পাশাপাশি এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। সেই চিঠির আলোকে ইসি আদেশে এনআইডি মহাপরিচালক সহ সব মাঠ কর্মকর্তাদের বিদেশ সফর সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত মানতে বলা হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রিজাইডিং কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সকালে পটুয়াখালীতে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এই কথা জানান। বলেন, প্রিজাইডিং কর্মকর্তারা চাইলে যে কোনো ভোট কেন্দ্র বাতিল করতে পারবেন। সবাইকে নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কর্মশালায় জেলার ৮ উপজেলার নির্বাচন কমিশন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০ কর্মকর্তা অংশ নেন। এই নির্বাচনের পিছনে 1টি টাকা রিটার্নিং অফিসারের এই ক্ষমতা রয়েছে। এইবার আরপিওতে আসছে, রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সবকটি সেন্টার বাতিল করে দিবে, সে যদি যৌক্তিক মনে করে, সেই ক্ষমতাটাও আইনি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অর্থ এই না যেন তেনভাবে আমি সেন্টার বাতিল করে দিব, যেন তেনভাবে একটা নির্বাচনী আসনের নির্বাচন বাতিল করে দিব। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার যুক্তরাষ্ট্র সফর শেষে বাংলাদেশ যাওয়ার পথে লন্ডনে যাত্রা বিরতির কালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন তিনি। এছাড়া প্রবাসীদের ভোটের অধিকার নিয়েও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান।
আমাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী সর্বোচ্চটা যেটা পারবো সেটাই করবো, যেটা পারবো না সেটা বলবো, এবং মিথ্যা কোনো আশ্বাস আমরা জাতিকে দেব না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না ইনশাআল্লাহ। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, নির্বাচনের আগে গণভোটের বিরোধিতাকারীরা গণতন্ত্রে বিশ্বাসী নয়। রাজধানীর শাহবাগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে ভোট যুদ্ধে নামবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন অধ্যাপক মুজিবুর রহমান। একদল দাবি করছে একই দিনে জাতীয় সংসদ হবে, পিয়ারটা হবে। আচ্ছা, আপনারা বলেন, যদি দলে দলে পার্থক্য হয় যে আমরা এটা মানি এটা মানি না, সমাধান করা কি জনগণের কাছে আসলে ঠিক হবে না? গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে। কিন্তু যারা গণভোটকে চাই না, তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। সেই গণভোটের মর্যাদা প্রতিষ্ঠা করলে সমস্যার সমাধান হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে যাবে। নির্বাচন কমিশন তালবাহানা করছেন, শাপলা কলি দিয়ে এনসিপিকে রাজি করানো যাবে না। সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির বরগুনা জেলার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন 5 আগস্টের আগের মতো আচরণ করছে। ফ্যাসিস্টের মতো আচরণ করলে তাদেরও বিদায় নিতে হবে। জুলাই সনদে এনসিপির দাবিগুলো লিপিবদ্ধ না হওয়ায় তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। জুলাই সনদ রাজনৈতিক দুই দলের দর কষাকষির উপলক্ষ বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপি এর মাঝে যাবে না জানিয়ে তিনি বলেন, এর মধ্যে গেলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। বিএমএ ভবনে জুলাই সনদ নিয়ে এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে না চাইলে বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে জুলাই সনদ সই না করাতে সরকারের প্রতি আহ্বানও জানান এনসিপির এই মুখ্য সমন্বয়ক। সে সময় জাতীয় নির্বাচনের আগে বিএনপির গণভোটের না সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে, আপনি আসলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি আপনি এটা না করেন, যদি চুপ্পুকে দিয়ে আপনি এই ধরনের কোনো কার্যক্রম করার বাংলাদেশে চিন্তা ভাবনা করেন, তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে। গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সুপারিশে গণভোটের জন্য জুলাই সনদের যে কপি সংযুক্ত করা হয়েছে সেখানে নেই নোট অফ ডিসেন্ট, ফলে বেঁকে বসেছে বিএনপি। কমিশন ও সরকারের বিপক্ষে অনৈক্য সৃষ্টির অভিযোগ তুলেছে দলটি। সরকারের কাছে এভাবে উপস্থাপন করা সঠিক হয়নি বলে মন্তব্য বিশেষজ্ঞদের। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার পর থেকেই রাজনীতির মাঠে অনৈক্যের সুর বেজে উঠেছে। প্রধান সব রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে। নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষরকৃত জুলাই সনদ আর গণভোটের জন্য সুপারিশকৃত নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদ নিয়ে ক্ষুব্ধ প্রধান রাজনৈতিক দল বিএনপি। এটিকে তারা প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অন্যতম অংশী বিএনপিকে আখ্যায়িত করে এই বিশেষজ্ঞ বলেন, নোট অফ ডিসেন্ট সহ গণভোট একটি জটিল প্রক্রিয়া, তবে সরকারের কাছে এভাবে উপস্থাপন ঠিক হয়নি। নোট অফ ডিসেন্ট সহ আপনি কেমনে জনগণকে বোঝাবেন যে এইটাতে কেউ একমত কেউ একমত না? এটা কঠিন বোঝানো। কিন্তু সরকারের কাছে উপস্থাপন করার ক্ষেত্রে তো আপনি নোট অফ ডিসেন্ট দিতেই পারতেন। সরকার যখন গণভোটে দিবে প্যাকেজটা, সেই প্যাকেজে নোট অফ ডিসেন্ট হতে পারে রাখতে, কিন্তু এমনটা হওয়া যাবে না যে নোট অফ ডিসেন্টের কোনো ইস্যু মানে ঐক্যমত্য আকারে যদি মূল প্রস্তাবে চলে আসে, এটা ঠিক হবে না। তিনি বলেন, জুলাই সনদকে এমনভাবে জনগণের কাছে উপস্থাপন করতে হবে যাতে জনরায় এর পক্ষে যায়। যেভাবে ঐক্যমত্য হয়েছে জুলাই সনদ নিয়ে, সেইভাবে উপস্থাপন না করে যদি
কিছু কাটছাট করে যোগ বিয়োগ করে এটাকে গণভোটে দেন, তাহলে আর একটা গোষ্ঠী অসন্তুষ্ট হচ্ছে না? আমরা তো না আসার জন্য জুলাই সনদ করি নাই ভাই। আপনি এমনভাবেই জুলাই সনদ উপস্থাপন করবেন যেভাবে করলে হ্যাঁ আসবে। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, নোট অফ ডিসেন্ট সহ গণভোট অর্থবহ হবে না। আপনি যদি নোট অফ ডিসেন্ট সহ এটা গণভোটে নেন, সেই গণভোটের ফলাফল কিন্তু তেমন একটা অর্থবোধক হয় না, কারণ তখন তো আপনার নোট অফ ডিসেন্ট সহই জনগণ এটাকে অ্যাপ্রুভ করছে। কাজেই আপনি জানতে পারছেন না যে যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে রাজনৈতিক দলের, সেগুলোর ব্যাপারে জনগণের মতামত কি। তিনি বলেন, কমিশন যে দ্বিতীয় বিকল্প প্রস্তাব দিয়েছে সেখানে সব রাজনৈতিক দলের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সবগুলো রাজনৈতিক দলের চাহিদাকে অ্যাড্রেস করা সম্ভব হয়েছে এবং এতে করে সবগুলো দলের মধ্যে দ্বিতীয় প্রস্তাবের ব্যাপারে একটা ঐক্য হওয়ার আমি তো মনে করি ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। জনগণ রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন চায় মন্তব্য করে তারা বলেন, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই সরকার এবং রাজনৈতিক দলগুলোকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে জুলাই সনদ হুমকির মুখে না পড়ে। খান আলামিন, RTV, ঢাকা। নির্বাচন এলেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যারা ফিতনা তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সাবধান থাকার আহ্বান জানান তিনি। এদিকে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন সাকিব আল হাসান। বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে আজমতে সাহাবা সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় একটি দল। ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি। ইদানিং সেটা আরো বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। এদিকে দুপুরে রাজশাহীতে রাজশাহী বিভাগের ব্যবসায়ীদের এক সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করবে। এ সময় ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এইসব করে যারা আগামী নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে, আপনাদের ব্যবসায়ীদের দায়িত্ব হবে। আপনারা ব্যবসায়ীরা আমাকে প্রতিনিয়ত বলছে, খসরু ভাই আপনারা ফেব্রুয়ারি না পারলে এখন নির্বাচন করে আমাদেরকে একটু মুক্ত করে দেন। আমরা কোনো বিনিয়োগ করতে পারছি না, বিদেশিরা কোনো বিনিয়োগ করছে না, সব কিছু স্থগিত। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, দয়া করে নির্বাচন করে আমাদেরকে মুক্ত করে দেন। দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ১৫ বছরের অত্যাচার অবিচার থেকে মুক্তির জন্য সংগ্রাম শেষে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও দেশের মানুষ শঙ্কামুক্ত নয়। পয়েন্ট অফ নো রিটার্ন রাখলে পরে আপনি কখনোই এই দেশের জন্য এবং এদেশের মানুষের কল্যাণের জন্য সেটা ভালো হবে না। সাকিব আল হাসান, RTV। নির্বাচনের পক্ষে কারা আর বিপক্ষে কারা এ নিয়ে মেরুকরণ হওয়া নিয়ে শঙ্কায় বিএনপি নেতারা। আর অন্য দলের নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয়। রাজধানীতে রাজনৈতিক এক সংলাপে রাজনৈতিক দলের নেতারা বলেন, কোনো দল বিরোধী দল হওয়া কিংবা আসন ভাগাভাগির দর কষাকষি করতেই ভোটের আগে গণভোটের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS পলিটিক্স ল্যাব নামের এই পাবলিক ডায়ালগে অংশ নেয় বিএনপি, সিপিবি, এবি পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। তাদের মতে ঐক্যমত্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন অনৈক্যের আনুষ্ঠানিক দলিল রেখে গেছেন। জাতীয় নির্বাচনের পক্ষে কারা, জাতীয় নির্বাচনের বিরুদ্ধে কারা, ভোটাধিকার বঞ্চিত হওয়ার যে দীর্ঘ ইতিহাস মানুষকে রাখার, সেখানে খুব দ্রুত তাদেরকে তার ভোটাধিকার, তার ভোটের ক্ষমতা
ক্ষমতা পরিবর্তনের ক্ষমতা এবং তার রাজনৈতিক অধিকার, সেখান থেকে আরও বেশি দিন তাকে বঞ্চিত রাখার কোনো কৌশলের মধ্যে তাদেরকে রাখা হবে, নাকি খুব দ্রুত আগে তাকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে? এই যে সমস্যা, যে বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব, আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে। যারা বলছেন এত কিছু করার পরে এটা ঘোড়ার ডিম প্রডিউস হয়েছে, এটা পলিটিশিয়ানদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। সংলাপী তরুণ সংগঠকরা দেশের 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের একচ্ছত্র জয়ের প্রশংসার পাশাপাশি রহস্যনীয় প্রশ্ন তোলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংকটের উত্তরণ সম্ভব নয় বলে উল্লেখ করেন তারা। গণভোট আমরা ডিমান্ড করেছিলাম, গণভোট হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে ফেব্রুয়ারিতে। সো এখন আবার হঠাৎ করে এই যে এখন আগে করতে হবে, এইটা একটা রাজনৈতিক স্ট্যান্ড। এবং টু বি অনেস্ট বলছি, কেউ 10-15টা সিট নিয়ে বার্গেনিং করতেছে, তারা যদি 10-15টা সিটের আশ্বস্ত দেয় সে এই দাবি থেকে সরে যাবে। আবার কেউ অপোজিশন হওয়ার জন্য বড় পার্টিগুলো রেকগনিশন চাচ্ছে, সেটা যদি তারা ভিতরগতভাবে সেটেল করে, গণভোট তাদের কাছে কোনো ইস্যু নয়। মতপার্থক্যের পরেও একটা জায়গায় একটা সনদ এসেছে, কিন্তু সেই সনদটাও আবার আগের মতো যাতে না হয়। কিন্তু এটা কারণ এটা আমরা অনেকবার দেখেছি, 90-এ দেখেছি, তারপরেও বহুবার দেখেছি। কমিশন হয়েছে, টাস্ক ফোর্স হয়েছে, রিপোর্ট হয়েছে, কিন্তু সেগুলো একাডেমিক পেপার হিসেবেই যাতে থেকে না যায়, আসলেই মানুষের কল্যাণে যাতে কাজে লাগে। গুণগত পরিবর্তনের ধারা বজায় থাকলে পেশি শক্তির রাজনীতি আর দেশে থাকবে না, এমন আশা করছেন তরুণ রাজনীতিকরা। প্রতিষ্ঠান নামে আসলে তারা মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। পার্শ্ববর্তী দেশ থেকে নদীপথে বাংলাদেশে ঢুকছে অস্ত্র আর বিভিন্ন সরঞ্জাম। আধিপত্য বিস্তারে দেশি বিদেশি এসব অস্ত্র ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে অপরাধ, ঘটছে খুনের ঘটনা। নরসিংদীর রায়পুরা থেকে 11টি দেশি বিদেশি অস্ত্র ও বিপুল গোলাবারুদ সহ 8 জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানায় র্যাব। এদিকে নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানান র্যাব 11-এর অধিনায়ক। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। নরসিংদীতে সম্প্রতি বিভিন্ন গ্রুপের মধ্যে বেড়েছে সংঘর্ষের ঘটনা। এসব ঘটনায় জেলায় 2024-এর আগস্ট থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খুনের ঘটনা ঘটেছে 130টিরও বেশি। মাদক, ইন্টারনেট, বালু ব্যবসা, রাজনৈতিক প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব খুনের ঘটনা ঘটছে বলে জানায় র্যাব। এ অবস্থায় নরসিংদীর রায়পুরা এলাকায় রাতভর অভিযান চালিয়ে শুক্রবার 8 জনকে গ্রেপ্তার করে র্যাব 11-এর সদস্যরা। সকালে কাউরান বাজারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চরাঞ্চলে অস্ত্র গোলাবারুদ মজুত করে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে অপরাধীরা। এখানে বিভিন্ন গ্রুপ আছে, বললাম যে এলাকা বেসিস এবং গ্রাম বেসিসে তাদের এই গ্রুপগুলো রয়েছে। বিদেশি যে পিস্তল যেগুলো পেয়েছি সেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বর্ডার ক্রসের মাধ্যমে তারা নদীপথের মধ্যে নিয়ে আসে, কারিগর তাদের এলাকায় নিয়ে এসে এখানে বসেও বানায়, এরকম তথ্য আমাদের কাছে আছে। এসব এলাকায় অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যক্রম চলমান রাখবে র্যাব। দেশের অস্থিতিশীল পরিস্থিতি বলেন, রাজনৈতিক প্রভাব বলেন, এই জায়গায় ব্যবহার করাটা এটা স্বাভাবিকভাবে যদি অস্ত্র থাকে। এই জন্যই আমরা যেটা করছি যে অস্ত্রগুলো উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছি। সো আমাদের অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে, যেন এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এদিকে নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার চার্জশিট শীঘ্রই জমা দেওয়া হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে, আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব আশা করছি ইনশাল্লাহ। সো টিল দ্য টাইম তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। 2013 সালের 6 মার্চ নিখোঁজ হয় নারায়ণগঞ্জের কিশোর তানভীর মোহাম্মদ ত্বকী। এর 2 দিন পর শীতলক্ষা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিভিন্ন জেলায় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে দিনে ভর্তি হচ্ছেন 20 থেকে 30 জন। এসব জেলার সিটি কর্পোরেশন এডিস নিধন কর্মসূচি শুরু করলেও অপ্রতুল বলছেন অনেকে। এই কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সচেতনতা তৈরির তাগিদ তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চলতি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 7 শতাধিক রোগী। 40 শয্যার ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন 2 থেকে 3 গুণ রোগী। শয্যা না পেয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 12 জন। ডেঙ্গু আসলে ডে বাই ডে বাড়তেছে। হাসপাতালে প্রায় আজকে পর্যন্ত 79টা পেশেন্ট ভর্তি আছে। ছুটিতে দেখা যায় ভর্তির সংখ্যা বেশি, অর্থাৎ রোগী গ্রেজুয়ালি বাড়ছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছর বরিশাল বিভাগে ডেঙ্গু শনাক্ত হয় ৮,৭৭৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৪ জনের। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৫,৫৭৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ জনের। আগামী মাসের শুরুর দিকে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। আইসিইউ বেড বাড়ানো সহ জনবল সংকট মোকাবেলায় কাজ করার কথা বলছেন হাসপাতাল পরিচালক। আমি আইসিইউটা ডেভেলপ করার চেষ্টা করছি। যদি আমাদের ইন্টেন্সিভে আনতে পারি, কিছু লোক ট্রেনিং করে আনবো, তখন হয়তো কিছুটা কমবে। বাট এটা কিন্তু নিলে আনতে গেলে আপনাকে রোগীকে আর্লি ইন্টারভেনশন করতে হবে। চলতি বছর বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮,০১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,৮৭৮ জন। মারা গেছেন ১৩৪ জন। নেই পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও শয্যা। হাসপাতালের বারান্দা ও সিঁড়িতে বিছানো হয়েছে রোগীর বেড। অপরিচ্ছন্ন টয়লেট আর ভাঙা দরজায় কাপড় টানিয়ে কোনো মতে ব্যবহার করছেন রোগীরা। যদি টাকা দেওয়া হয়, যদি বলে যে টাকা দেবো, তাহলে একটু পরিষ্কার করে দিয়ে যায়, তা নাহলে সাইড থেকে কুড়াই নেবে, পাশে আসবেই। ঝালকাঠিতে গত দুদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ জন। চলতি বছর সদরসহ জেলার ৪টি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৫ শতাধিক রোগী। এদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাকিরা। সাকিব আল হাসান, RTV। দীর্ঘ ৯ মাস পর আজ থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত হলেও চলছে না জাহাজ। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, কক্সবাজারের BIWT এর জেটি থেকে জাহাজ ছাড়ার পর সেটি দ্বীপে পৌঁছাতে প্রায় ৭ ঘন্টা লাগে। রাত্রিযাপনের ব্যবস্থা ছাড়া একদিনে গিয়ে ফেরত আসা অসম্ভব। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। তবে প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মানতে হবে ১২টি নির্দেশনা। অবশেষে ১৪ বছর পর চালু হলো খুলনার নতুন কারাগার। ১০০ সাজাপ্রাপ্ত বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে শনিবার শুরু হয় এর কার্যক্রম। পরে ধাপে ধাপে নেওয়া হবে আরও বন্দীদের। আধুনিক এই কারাগারে থাকছে সংশোধনের সুযোগও। এদিকে ফেনীতেও শুরু হয়েছে দ্বিতীয় কারাগারের কার্যক্রম। চট্টগ্রাম রেঞ্জের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ সগির মিয়া এর উদ্বোধন করেন। খুলনা থেকে SM মনিরুজ্জামান ও ফেনীর MA আকাশের তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। ১০০ কয়েদি স্থানান্তরের মধ্য দিয়ে খুলনার নতুন কারাগারের কার্যক্রম শুরু হয়েছে। সিটি বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির উপর নির্মিত কারাগারটিতে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা, প্রশাসনিক ও বহুতল ভবন, সুসজ্জিত মসজিদ, গোসলের পুকুরের পাশাপাশি রয়েছে কারারক্ষী প্যারেড গ্রাউন্ড, যেন এটি আধুনিক আবাসিক এলাকা। পুরনো কারাগারে মহানগরীর বন্দীরা ও নতুন কারাগারে থাকবে জেলার বন্দীরা। এখানে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের জন্য রয়েছে আলাদা ভবন। চিকিৎসার জন্য আছে হাসপাতাল। নিরাপত্তায় পুরো কারাগারের ভেতরে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ দেয়াল নির্মাণ করা হয়েছে। আমরা ১০০ জনকে দিয়ে শুরু করেছি। যদি কোনো প্রবলেম দেখা দেয়, সমস্যা দেখা দেয়, আমরা সমাধান করব। তারপর পর্যায়ক্রমে অন্যান্য বন্দীদেরকে ২৮৮ কোটি টাকা ব্যয়ে এই কারাগারে ৪,০০০ বন্দী থাকতে পারবে। তবে আপাতত ২,০০০ বন্দী রাখার অবকাঠামো নির্মাণ করা হয়েছে। আমাদের এখানে মনে করেন হাসপাতাল আছে, সমাজসেবার অনেক প্রতিষ্ঠান আছে, কর্মসংস্থানের অনেক কাজ হবে এখানে, লাইব্রেরি আছে। এদিকে পুরাতন জেলা কারাগার ভবনকেই ফেনী কারাগার ২ হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফেনীর দ্বিতীয় কারাগারে চট্টগ্রাম বিভাগের ৬টি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত মোট ১৮০ জন বন্দীকে স্থানান্তর করা হচ্ছে। এরই মধ্যে যোগ দিয়েছেন জেল সুপার সহ ৭৩ জন। অত্র বিভাগের 5টি কারাগার থেকে মাদক মামলা সাজাপ্রাপ্ত বন্দী এবং ফেনী জেলা কারাগার 1-এর যে সমস্ত বন্দী বিজ্ঞ জেলা জজ আদালত বিচারাধীন আছে তাদেরকে আমরা স্থানান্তরিত করব। নাদিরা সুলতানা, RTV। অননুমোদিত টাঙ্গুয়া এক্সপ্রেস ট্রেন চালু সহ ৮ দফা দাবিতে অবস্থান ও অবরোধ করেছে ঢাকায় বসবাস করা সিলেটবাসী। সকালে রাজধানী মগবাজার রেলগেটে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থামানোর চেষ্টা করেন তারা। পরে ট্রেনটি না থামায় রেল লাইন অবরোধ করেন তারা। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি আটকে যায়। পরে পুলিশ তাদের রেল লাইন থেকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা অবিলম্বে নতুন ট্রেন চালু সহ ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে রেল ভবন ও যমুনা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন।
নো ওয়েস্ট বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি 2 দিন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালা কানুন বাতিল সহ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় 39 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে সংগঠনটির মহাসচিব কাদের গনি চৌধুরী এই 39 দফা উপস্থাপন করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, BFUJ-র সিনিয়র সহ সভাপতি ওবায়দুর রহমান শাহিন সহ অনেকে। অনেক লোক বেকার, তাদের চাকুরির কোনো সমস্যা নাই, শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি মনে করি এই সভা আজকে একটি এমন কার্যকরী ভূমিকা রাখবে আমাদের মহাসচিব, যাতে তথ্য মন্ত্রণালয়ের অধীন সমস্ত ফেসিট মুক্ত করা হয়। আমরা সাংবাদিকদের সুরক্ষা আইন করার সুপারিশ করেছিলাম, সাংবাদিকদের ন্যূনতম বেতন দেওয়ার একটি সুপারিশমালা করেছিলাম এবং মিডিয়া কমিশন সহ নানান ধরনের সুপারিশ সেই গণমাধ্যম কমিশনের রিপোর্টে ছিল। কিন্তু আমরা যতটুকু জেনেছি যে তথ্য মন্ত্রণালয়, বিশেষ করে বর্তমান যে সচিব আছেন, উনি এই কমিশনের রিপোর্টের ব্যাপারে খুবই নেতিবাচক অবস্থা উনি দেখিয়েছেন। সামনের দিনগুলিতে রাজনৈতিক টানাপোড়েন জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এই ব্যর্থতার দায় বিএনপি, জামায়াত ও এনসিপি কেউই এড়াতে পারবে না। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামী জাতীয় নির্বাচন অপশাসনের নয়, ক্ষমতার পালাবদল হোক, এটাই দেশবাসীর প্রত্যাশা। আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করবার জন্য দেশি বিদেশি যে শক্তিগুলো এখন অপতৎপরতা চালাচ্ছে, আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, তারা যাতে এই অপতৎপরতা, নির্বাচন ভণ্ডুল করবার অপতৎপরতা তারা পা না দেয়, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করবেন। কালো অধ্যায় বলেন, অন্ধকার যুগ বলেন, সেখান থেকে আমরা বেরিয়ে আসছি। সর্বশেষ আমাদের তরুণরা সেই পথ আমাদেরকে করে দিয়েছে। আমরা সেটা ধারণ করে নতুন বাংলাদেশ তৈরির জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।